বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সত্যি ঘটনা। আজকের ঘটনাটি শুনলে তোমাদের সোনায় মধু চলে আসবে। তাই আর দেরি না করে শুরু করি। অরুণ মাঝির পরিবার বলতে দুই মেয়ে কল্যাণী আর কবিতা। 5 বছর আগে বউ মারা গেছে। বড় মেয়ের বয়স এখন 18, ছোট মেয়ে কবিতা মামার বাড়িতে থেকে পড়ে। বড় মেয়ে কবিতা বাবার সাথে মাছ ধরতে যায়, কারণ মাছ না ধরলে সংসার চলবে না। তাই অরুণ মাঝি মেয়েকে নিয়ে সব দিন মাছ ধরতে যায়। গত 1 বছর হলো। আগে অরুণ মাঝি নিজের বউকে নিয়ে যেত। বউ মারা যাওয়ার পর 1 বছর অন্য কাজ করে সংসার চালাতে পারেনি, তাই এখন মেয়েকে নিয়ে মাছ ধরতে যায়। বাড়ির নৌকা নিয়ে বাবা মেয়ে মাছ ধরতে যায়, কারো ভাগ দিতে হয় না, যা টাকা হয় বাড়িতেই থাকে। বড় মেয়ে কল্যাণী এখন যুবতী, মায়ের মতো সুন্দর খরচা শরীর, কোমর অবধি চুল, টানা টানা চোখ ভরাট বুক, মনে হয় বুকের সাইজ 32 হবে, কোমর 28, পাসপোর্ট নাম্বার জগতে। ক্লাস 9-এ পড়ার সময় ক্লাসের এক ছেলে ওকে বা প্রেম নিবেদন করেছিল, সেইখান থেকে মেয়েকে পাহারা দিয়ে রাখে অরুণ মাঝি। মাধ্যমিক পড়ার পর আর স্কুলে যেতে দেয়নি মেয়েকে, সাথে নিয়ে এখন মাছ ধরতে চায়। 7 দিনের মতো অরুণ মাঝে জালে বোঝা মাথায় নিয়ে নৌকায় এসে অপেক্ষা করছে মেয়েকে। সময় বিকেল 4টা। কিছু সময়ের পর মেয়ে কল্যাণী হাতে ভাতের কেটলে এবং চার্জের লাইট নিয়ে নৌকায় এসে বসল। অরুণ, চল মা, অনেক দেরি হয়ে গেল, আজ জোয়ার লেগে যাবে। কল্যাণী, হ্যাঁ বাবা চলো, বলে নৌকার বাসায় যেয়ে বাবার দিকে তাকিয়ে বসে পড়ল। অরুণ মেয়ের দিকে একটা হাসি দিয়ে বলল, অরুণ, হ্যাঁ চল মা, তাড়াতাড়ি যাই, বলে নৌকা ইঞ্জিন স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল সাগরের মধ্যে। এখানে চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যেখানে নদী দিয়ে বাবা মেয়ে যাচ্ছে মাছ ধরতে। গভীর সাগরের ভিতরে, সাগরের জঙ্গলে বিভিন্ন পাখির ডাক এবং মাঝে মাঝে গাছের ডালে বাদরগুলো খেলা করার দৃশ্যগুলো দেখে কল্যাণী কিছুক্ষণ পর নৌকা বাবার দিকে ফিরে নৌকার বাসার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতে থাকে। বিকেলের ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে নৌকার গতি বেশি হওয়ার ফলে কল্যাণীর চুলগুলো উঠতে থাকে এবং উড়ে এসে সামনের দিকে ওর মুখের উপরে পড়তে থাকে। মাঝে মাঝে হাত দিয়ে কল্যাণীর চুলগুলো সরিয়ে দেয় কানের কাছে। কিছুক্ষণ ধরে অরুণ লক্ষ্য করছে ওর মেয়ের দিকে। আজ কেন অন্যরকম দেখাচ্ছে ওর মেয়েকে? মনের ভিতরে এক নিষিদ্ধ কামনা। আজ যেন মেয়ের রূপ, মেয়ের মুখ এক অন্যরকম কামরানির মতো দেখাচ্ছে, কারণ দৃশ্যটা ছিল অন্যরকম। আজ যেন একটু হাওয়া বেশি। নৌকার গতি বেশি হবার ফলে মেয়ের জামা ওড়না উড়ে পিছন দিকে যাচ্ছে, যার কারণে মেয়ের বুকে, পেটে এবং জাঙ্ঘে তার জামা জড়িয়ে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে মেয়ের সম্পূর্ণ যুবতী শরীরের গঠন। কল্যাণীর বুক থেকে ওড়না কখন হাওয়ায় খুলে যে উঠতে থাকে তার কাঁধের কাছে। অরুণ আজ প্রথমবার লক্ষ্য করল মেয়ের এই সুন্দর শরীরের গঠন। নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার মেয়ের বুক, কোমর এবং পেটের দিকে লক্ষ্য করল। কল্যাণী কিছু অনুভব করতে পারল না, কিন্তু এই দৃশ্যটাকে অরুণ মিস করতে চাচ্ছিল না আজ। অরুণের শরীরের ভিতরে এক অন্যরকম উত্তেজনা, এক অন্যরকম আনন্দ অনুভব করল অরুণ। মনে মনে বলে, আহারে, আমার মেয়ে এত সুন্দর হয়েছে, আমি তো কোনোদিন লক্ষ্য করিনি। ঠিক এইরকমই শরীর ওর মার ছিল এবং আমি ঠিক এরকমই বয়সে ওর মার সাথে প্রথম মিলন হয়েছিলাম। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কল্যাণী অরুণের চোখের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করেছে, কি দেখছ? অরুণ চোখ নামিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না, এবং মেয়ে কল্যাণী হেসে দিল এবং আবার অন্য দিকে তাকালো। এই প্রথমবার মেয়ের প্রতি অরুণের এক নিষিদ্ধ কামনা জেগে উঠল। বারবার কল্যাণীর শরীরের দিকে তাকায় এবং তার মনের ভিতরে এক উত্তেজনা সৃষ্টি হয়। যুবতী মেয়ে এক বয়স্ক বাবার সাথে নদী দিয়ে পার হয়ে যাচ্ছে। জলের ঢেউ ভেঙে নৌকা এগিয়ে চলছে সাগরের ভিতরে। যত সাগরের ভিতরে নৌকা যাচ্ছে ততই ঢেউ বেশি হচ্ছে এবং ভীষণ ঢেউয়ের মাঝখানে মেয়ের বুকের পেঁপে নড়ছে। আজ অরুণ বারবার মেয়ের পেঁপের দিকে তাকাচ্ছে। প্রথমবার অনুভব করল মেয়ের বড় বড় পেঁপের আকার। এইভাবে কিছুক্ষণ যাবার পর এক জায়গায় নৌকা বন্ধ করল এবং বলল, অরুণ, মা এখানে আজকে জাল ফেলাবো। কল্যাণী, ইক। দুজন মিশে যখন জাল ফেলাচ্ছে সাগরের জলে নিচু হয়ে, তখন লক্ষ্য করল মেয়ের বুকের দিকে জামার ফাঁক দিয়ে পেঁপের অর্ধেকটা দেখা যাচ্ছে। আর চোখে অরুণ দেখতে থাকলো। তখন একটা বড় ঢেউ আসলো এবং অরুণ নিজের ভারসাম্য হারায় জলে পড়ে গেল। তখন কল্যাণী ভয়ে বাবা বলে কাঁদতে লাগলো। অরুণ জলে সাঁতার দিয়ে কল্যাণীকে বলল, অরুণ, মা, তুই জলের খালি ড্রাম দড়ি বেঁধে আমার কাছে ফেলা। কল্যাণী, ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি ফেলাচ্ছি, তুমি ভেসে থাকো। অরুণ, ঠিক আছে, তুই চিন্তা করিস না। কল্যাণী জলের ড্রামে দড়ি বেঁধে জলে ফেলালো। অরুণ ধরে নৌকা ধরে বলল,
অরুণ এবার আমার হাত ধরে টেনে ওঠা। কল্যাণী, হ্যাঁ বাবা তুমি দেখে উঠো, তুমি তাড়াহুড়ো করো না। কল্যাণী অরুণকে ধরে নৌকার উপরে টেনে তোলার চেষ্টা করছে, তখন অরুণ কল্যাণীর বাহু ধরে বলল, অরুণ জোরে ধরো না, আমি উঠছি। কল্যাণী, হ্যাঁ বাবা আমার ভয় করছে, আমি ধরেছি, তুমি তাড়াতাড়ি উঠে এসো। অরুণ মাঝি এখন কল্যাণীর বাহু দুটো ধরেছে। কল্যাণী গুড়ি মেরে নৌকায় দাঁড়িয়ে অরুণকে টেনে তোলার চেষ্টা করছে। তখন নিচ থেকে সম্পূর্ণ পেপের আকার দেখা যাচ্ছে অরুণের চোখে। এ কি অপূর্ব দৃশ্য! অরুণ নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছে। হঠাৎ অরুণের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ইচ্ছা করে ওটার ভান করে বারবার পড়ে যাবার চেষ্টা। মেয়ে হাত ধরে বারবার টানছে এবং নরম হাতের ছোঁয়া পেয়ে অরুণ সুখ অনুভব করছে। কল্যাণী, বাবা ভয় পেয়ে না, আমি ধরেছি, তুমি ওঠো। অরুণ, হ্যাঁ মা, নোনা জলে পা ভিজে আছে তাই বারবার স্লিপ করছে, তুই জোরে ধর, আমি উঠছি। অরুণ কষ্ট মষ্ট করে নৌকার উপরে ওঠার পর হঠাৎ পা স্লিপ করে মেয়ের উপরে পড়ে গেল। মেয়ে বাবা বলে চিৎকার করলো। মেয়েকে জড়িয়ে ধরে জালের উপরে পড়ে গেল। কল্যাণীকে জড়িয়ে ধরে এই প্রথম একদম ওর বুকের উপরে সম্পূর্ণ পড়ে থাকল। অরুণের চওড়া বুকে মেয়ের পেপে চেপে থাকল এবং নিজের অজান্তে অন্যের বা হাত মেয়ের ডান পেপের উপরে পড়ল এবং ডান হাত কল্যাণীর কোমরের নিচে জালের উপরে পড়ে থাকল। দুজনের শরীরের স্পর্শ দুজন অনুভব করতে পারছে। ঠোঁট যে মেয়ের গালে লাগলো। পাতলা হাফ প্যান্টের উপর মেয়ের উষ্ণ পেটের ছোঁয়া পেয়ে অরুণের সাপটা ফনা তুলে দাঁড়ালো। হঠাৎ কল্যাণীর লক্ষ্য করল অরুণের হাত কল্যাণী ডান পেপের উপরে। কল্যাণী, বাবা ওঠো, আমার কোমরে খুব জোরে লেগেছে। অরুণ কল্যাণী চোখের দিকে তাকালো আর বলল, করুণেমা ভুল করে পড়ে গেছে, পা ভেজেছিল তো তাই। আমি উঠছি বলে নিজেকে সামলে নিয়ে পেপের উপর থেকে হাত উঠিয়ে কল্যাণীর পিঠের তার হাতটা বের কর। যখন কল্যাণ একটু উঁচু হবার চেষ্টা করো, তখন আবার কল্যাণীর পেপে দুটো অরুণের বুকে এসে লাগলো। কল্যাণীর উপরে পড়া 10 সেকেন্ডের কাছাকাছি ওর শরীরের সুখ অনুভব করল। তারপরে নিজের দুই হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করল। যখন দেখল ওর কলাখানি কল্যাণী দুই পায়ের ফাঁকে কোমরের মাঝখানে আটকে আছে, তখন আবার কল্যাণীর চোখের দিকে তাকালো অরুণ। দেখে কল্যাণী ওর বাবার প্যান্টের দিকে তাকিয়ে আছে এবং দুই হাত দিয়ে কল্যাণী বাবার বুকে বল প্রয়োগ করে ওঠাবার চেষ্টা করল। ওঠার সময় যখন দুই হাতের উপরে ভর দিয়ে উঠতে চেষ্টা করল অরুণ, তখন অরুণের কলা নিজের মেয়ে কল্যাণীর সোনাতে স্পর্শ করল এবং সে হাঁটু ভেঙে বসে কল্যাণীর দুই বাহু ধরে টেনে তুলে বলল। অরুণ বলল, তোর কোথায় লাগেনি তো মা? কল্যাণী, হ্যাঁ বাবা, আমার কোমরে খুব জোরে ব্যথা লেগেছে। অরুণ বলল, চল মা, বাসায় যেয়ে তোরে আমি মালিশ করে দিচ্ছি, তারপর জ্বর ফেলাবো। কল্যাণী, না বাবা, তখন দেরি হয়ে যাবে, মাছ পড়বে না, আমরা জাল ফেলিয়ে নেই, তারপর বাসায় যেয়ে তুমি আমারে মালিশ করে দিও। অরুণ বলল, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। কল্যাণী বলল, বাবা তোমার কোথাও লাগেনি তো? অরুণ বলল, আমার চিন্তা করিস না। কল্যাণী বলল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। অরুণ বলল, কিসের ভয় মা? জালি হয়ে জলের ভয় করলে হবে। কল্যাণী, ভয় করব না কেন বলো বাবা, তুমি ছাড়া আমাদের কে আছে বলো? তোমার যদি কিছু হয়ে যায় আমার আর আমার বোনের কি হবে? অরুণধুর পাগলি, আমার আর কি হবে বলে কল্যাণীকে বুকে টেনে নিল। কল্যাণী বাবার বুকে যেয়ে পেটে হাত দিয়ে বলল, মা, অল্প বয়সে মা মারা গেছে, আবার যদি তোমার কিছু হয়ে যায় আমরা তো পথের ভিখারি হয়ে যাব, তাই খুব ভয় লাগছিল। তখন অরুণের গলা আবার কল্যাণীর পেটে লাগলো। খারাপ গলা দেখে অরুণ একটু লজ্জাবোধ করে সরে দাঁড়ালো এবং বলল, অরুণ ঠিক আছে, চল জাল ফেলিয়ে তারপরে তোকে একটু মালিশ করে দিই। বলে দুজন জাল ফেলালো। তারপর দুজন যে নৌকার বাসার ভিতরে যেয়ে বসল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল ঠিক এইরকম সময় পরের অংশ নিয়ে আসব। বন্ধুরা, কেমন লাগছে গল্পটি? ভালো লাগলে পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন সত্যি ঘটনা পেতে চাইলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এক বস্তিতে আশ্রয় নেয়। অনেক কষ্টে ছেলেটা পড়া চালিয়ে যায়। 1 বছর পর জমিদারের লোকরা একদিন ওর জামাইকে ধরে ফেলে। ওরা নিপার বাবার নির্দেশে ছেলেটার 2 পা মেরুদণ্ড ভেঙে দেয়। নিপা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। ছেলেটাকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেবার সামর্থ্য তার পরিবারের নেই। এমন বিপদের দিনে সে একজনকেই চিৎকার করে ডাকতে পারে, তার ছোট ভাই, অর্থাৎ আমাকে।
স্বামীকে নিয়ে বোন কলকাতা আসে, আমাকে খুঁজে বের করে। আমি বোনের এই কষ্ট দেখে পাগল হয়ে যাই। আমি ওর স্বামীর চিকিৎসা করাই, কিন্তু আমার বোনকে স্বামীর পরিবার সহ একটা বস্তিতে থাকতে দেখে ভীষণ কষ্ট পাই। কিছুদিন পর নিপা মা হয়, তার স্বামীও একই হাসপাতালে বাঁচা মরার লড়াই করছে। তখন নিপার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। আমি বোনকে বাচ্চা সহ আমার নিজের এক বাড়িতে চলে আসতে বলি, কিন্তু নিপা স্বামী ছেড়ে কিভাবে আসবে? তাই পঙ্গু স্বামীকেও বোন সাথে নিয়ে আসতে চায়। আমিও মেনে নিই নিপার কথা। নিপার স্বামীর শরীর ভেঙে যায়, সুঠাম শরীর ভেঙে হাড়-ডিসার হয়ে যায়। অবশ্য কিছুদিনের মধ্যেই নিপা আবার তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পায়, বরং দিনে দিনে তার রূপ আরও বাড়তে শুরু করে। কিন্তু বোনের স্বামী পঙ্গু হবার পর ওর জীবনের সব আনন্দ যেন শেষ হয়ে গেল। জীবনটা দুঃখে ভরে উঠল। একে তো শ্বশুর কুলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে, অন্যদিকে পঙ্গু স্বামীকে বিছানায় খাওয়া দাওয়া, টয়লেট করানো। আমার বোনের মনটা দুর্বল হয়ে গেল, তার আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। এদিকে আস্তে আস্তে আমার দৃষ্টি পড়ল আমার বোনের দিকে, বরং গ্রামে ফেলে আসা সেই কিশোরী বোনের চাইতে। এখন আমার বোনকে অনেক সুন্দর লাগে, কিন্তু মনের মাঝে অনেক দ্বিধা কাজ করে। এই দোটানা কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলি, যা হয় হবে। একবার বোনকে এইটুকু নিশ্চয়ই আমি আদায় করতে পারব বোনের কাছ থেকে। এটা করে আর ওর কোনো ক্ষতি হবে না, বরং ওকে সহ ওর বাচ্চাকে স্বামীকে ভরণ পোষণ করার গুরু দায়িত্ব যখন আমি পালন করেছি, তাই আমি বিশেষ কিছু দাবি করতেই পারি। আমি ভেবে নিলাম আমার বোনকে আমি বলবো আমি তার কাছে কি চাই। আমি আমার বোনকে বলতেই হবে, তাছাড়া আমার মনকে আমি স্থির করতে পারছি না। নিপার চোখে আমার এই পরিবর্তন ঠিকই ধরা পড়ে, কিন্তু আমি এখন তার একমাত্র গুরুজন, তার উপর অনেক দাবি আছে আমার। ছোটখাটো বিষয়ে আমাকে আর কিছু বলতে পারে না আগের মতন। আস্কারা পেয়ে আমি আরও এগিয়ে যাই। নিপা কোনো মতে স্বাভাবিক আচরণ করে। পঙ্গু স্বামীর ঘরে রোগীর ঘরের মতো দুর্গন্ধ, সুস্থ মানুষ এ ঘরে থাকতে পারে না, আর বাচ্চা থাকলে অসুস্থ হয়ে যাবে। একদিন আমি সে ঘরে গিয়ে তা টের পেলাম। তারপর বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে শুতে বললাম নিপাকে। ওর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হলো। নিপা যে ছোট ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করলো, তার পাশেই আমার বড় স্টুডিও বেডরুম। মাঝে মধ্যে বোনকে ডেকে এনে দুজনে একসাথে টিভি শো দেখি। তখন বোনকে বলি, আমি তোমার কাছে থেকে কিছু চাই, সেই সুযোগের অপেক্ষায় থাকি। এভাবে ধীরে ধীরে 6 মাস পর নিপার জীবন থেকে তার স্বামী রোগে আরও দূরে সরে গেল, একটা বোঝায় পরিণত হলো। বোনের স্বামী এখন একেবারে বিছানা থেকে উঠতে পারে না, দিন দিন রোগে দুর্বল হয়ে গেছে। আমার বোন তখন অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে। একদিন বোনকে নিয়ে টিভি দেখতে দেখতে আমি বোনকে বললাম, বোন আমার একটা কথা রাখবে। সে বল, কি কথা? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি, আর এখন তোমার অনেক কষ্ট, সেটা আমি সহ্য করতে পারছি না। বোন বলল, আমার কপালে যা আছে তাই হবে। আমি বললাম, তোমাকে এভাবে কষ্টে আমি রাখতে পারি না। আমার বোন তখন বলল, এখন কি করতে চাস? আমি বললাম, তোমার স্বামী তো এখন বেঁচে থেকেও নেই, এখন তুমি সব কিছু থেকে বঞ্চিত। আর তাই বলছিলাম, তুমি তোমার স্বামীর সাথে রাতে যা করো আমিও তা করতে চাই। এই কথা শোনার পর বোন ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেল। আমার খুব খারাপ লাগলো, নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। আমার বোনের প্রতি আমার যে দুর্বলতা হয়েছে, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারি, এই ভেবে আমি চিন্তিত হয়ে গেলাম। বোন না চাইলে তাকে কষ্ট দিয়ে আমি কিছুতেই সুখে থাকতে পারবে না। পরদিন বোনকে সরি বলবো, তার সাথে কথা বলবো ঠিক করলাম। কিছুদিন পর আমি বললাম, দেখ, এভাবে তোর জীবনটা একটা পঙ্গু স্বামীর জন্য নষ্ট করার কোনো মানে হয় না। তুই তোর স্বামীকে ওর বাবা মার কাছে দিয়ে আয়, দেখাশোনার জন্য টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি দেব। আর আমি যেহেতু তোকে মাঝে মধ্যে জ্বালাতন করি, তোর ভালো না লাগলে তুইও গ্রামে ঠাকুরদা বাবা মার কাছে ফিরে যেতে পারিস, তাতে তোর ভালোই হবে। নিপা বলল, আর আমার বাচ্চাটার কি হবে? আমি, ওকে গ্রামে নিয়ে যাবি তোর সাথে? নিপা, না না, বাবা মা ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবে, তারপর আমাকে আরেকটা বিয়ে দেবে। আমি, সেটা খারাপ হবে না, যেভাবে আছিস তার চাইতে ভালো থাকবি। অনাথ আশ্রম থেকে ওকে নিশ্চয়ই বড় কোনো দম্পতি দত্তক নেবে। নিপা, আমি হয়তো ভালো থাকবো, আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে।
খারাপ কোনো লোক নিয়ে চাকর বাকর বানালে কি হবে? আমি হুমুম সেটা ভাবিনি আমি। আরেকটু বড় হোক, তারপর ভাবা যাবে। নিপা, আমি এখানে থাকাতে তোর খুব অসুবিধে হচ্ছে তাই না রাতুল? অনেক টাকা খরচা হচ্ছে। আমি না না, তুই যা ভাবছিস তা না। তুই এখানে থাকলে আমি খুশিই হব, কিন্তু আমার ব্যবহারে তুই কষ্ট পাস এটা আমি চাই না। নিপা, তুই একটা বিয়ে কর না রাতুল। আমি হঠাৎ এই কথা শুনে কাশতে লাগলাম। আমি কেন বিয়ে করব? কেন অন্য কোনো মেয়ে এসে তোকে এভাবে বাচ্চা আর স্বামী নিয়ে নিজের সংসারে থাকতে দেবে ভেবেছিস? নিপা বলল, আমি চলে যাব গ্রামে, বাচ্চাটা কাউকে দিয়ে দেব। সুন্দরী একটা বউ হলে তখন আমাকে না জ্বালিয়ে ওকে জ্বালাবি তুই। আমি চলে যাব, বাচ্চাকে দিয়ে দেব বললেই হলো? এত সহজ? যত সব বাজে কথা। অন্য মেয়েকে দিয়ে আমার হবে না, আমার শুধু তোকে চাই। তুই কি পাগল হয়েছিস? আমি আর তুই ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব হয় না। হে, আমি পাগল হয়ে গেছি। আমি ছোটবেলা থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাই এসব কেউ বলে না লক্ষ্মী ভাই আমার। তোকে আমি খুব সুন্দর দেখে একটা বিয়ে করাবো। তাও ভাই, তুই এখন এসব বলিস না। তুই আমার ভাই। আমি মানি না ভাই আর বোন হোক, আমি তোকেই চাই। নিপা বলল, কি যে বলিস না তুই রাতুল। আমাকে দিয়ে তোর বউয়ের কাজ হবে নাকি? বিয়ে তো একদিন তোকে করতেই হবে। আমি অনেক হয়েছে নে, বিয়ে যেদিন করব সেদিন দেখা যাবে। করছি না তাই তুই তোর বাচ্চাটা নিয়ে এখানে ভালোই আছিস। খাল কেটে কুমির আনার দরকার কি তোর? তোর চাইতে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি যে বিয়ে করব? নিপা, ধ্যাত, দেখ রাতুল, আমার সাথে অমন অসভ্য কথা বলবি না। নিপা লজ্জা পেয়ে অথবা রাগ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছোট ভাইয়ের এই আবদার আমার আর ভালো লাগে না। আমি যে এখন কি করি? পরদিন রাতুল অফিস থেকে ফিরে বোনের ঘরে গেল খাবার দিতে বলবে বলে। আমি খাবার দে নিপা। নিপা, আসছি রাতুল, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে। তারপর বোন আমাকে খাবার দিল। খাবার পর আমি বোনকে আমার ঘরে আসতে বললাম। বিছানায় শুয়ে কি করতে বলবো সেটা ভাবতে লাগলাম। আমি বললাম, আমার মাথাটায় আজ প্রচণ্ড ব্যথা, আমার মাথাটা একটু মালিশ করে দিবা। আমি আমার ভাইয়ের মাথায় মেসেজ করে দিচ্ছিলাম। ভাই তখন বলল, বোন, তোর হাতে জাদু আছে। তুই আমার মাথাটা একটু মালিশ করে দিতেই মাথার ব্যথা চলে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন 2টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার বোন ঘুমিয়ে আছে। আমি আমার বোনকে দেখে আশ্চর্য হলাম। মনে হয় আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছে। আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি আর কিছুই না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলাম। আমি দরজাটা লক করতে ভুলে গেছিলাম, আর তাই দরজার কাছে গেলাম। দরজাটা লক করে আবার বিছানায় এসে বসলাম। তারপর আমি তার ঘনিষ্ঠ হতে শুরু করলাম। বোন তখন বিছানা থেকে উঠে আমায় বলল, কি তুই এখনো ঘুমাসনি? আমি বোনকে বললাম, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার বোন বলল, তাহলে কি করলে তোর ঘুম আসবে শুনি? আমি বললাম, আমি তোমাকে বউ হিসেবে দেখতে চাই, তাহলেই আমার ঘুম হবে। ঠিক আছে, তুই জানতে কি না জানিস না, আমি তোর আপন বোন না। আমাকে অনাথ থেকে তোর বাবা নিয়ে আসছিল। তোর বাবা একজন দয়ালু মানুষ, আর তাই আমাকে একদিন রাস্তায় কান্না করতে দেখে আমায় তোদের বাড়িতে নিয়ে আসে। আমার বয়স তখন 5 কি 6 হবে। আমার মা বাবাকে আমি জানতাম না, আর তাই তো আমি আমার বাচ্চাকে ছেড়ে আমি নতুন বিয়ে করতে পারবো না। তাকে অনাথে দিতে পারবো না। অনাথে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমি অনাথে ছিলাম। আর তাই আমিও তোকে চাই। তুই আমার পাশে থাকলে আমার সন্তানটাকে মানুষ করতে পারবো। আর তাই তোর প্রস্তাব আমি মেনে নিলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।